প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। আজ আলোচনার শিরোনাম নানা দুর্যোগ দুশ্চিন্তায় জীবন। দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কথা বলবার জন্য। তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে প্রথমেই রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী। ধন্যবাদ আপনাকে। এরপরে রয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। ধন্যবাদ। আপনাদের দুজনকে স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। প্রিয় দর্শক, এই দুই অতিথির সঙ্গে আজকের নির্ধারিত বিষয় নানা দুর্যোগ দুশ্চিন্তায় জীবন এই নিয়ে কথা হবে। তবে তার আগে যথারীতি এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। 8 জেলায় বন্যা, ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়িতে ভয়াবহ। ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন বন্ধ, মহাসড়কও ডুবছে। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি থাকবে। বন্যা এলাকায় স্পিডবোট, হেলিকপ্টারে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা ও শিক্ষার্থীরা। সর্বশক্তি দিয়ে বন্যার্তদের প্রাণ রক্ষায় অন্তর্বর্তী সরকার, সশস্ত্র বাহিনী ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় সবাইকে সহযোগিতা করার আহ্বান। অভিন্ন নদীর বাঁধ খুলে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত, বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ। বিশেষজ্ঞরা ভারতের উজানের ঢলকে দুষছেন। এবং ভারী বৃষ্টিতে আবার ডুবেছে চট্টগ্রাম মহানগরীর বহু এলাকা। কোথাও কোমর পানি, চরম ভোগান্তিতে বন্দর নগরবাসী। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। ফিরছি আলোচনায়। আমরা একটা বড় প্রাকৃতিক দুর্যোগের ভেতরে আছি। আমাদের পূর্বাঞ্চলের অন্তত 8টি জেলা প্রবল বন্যার ভেতর রয়েছে। মানবেতর পরিস্থিতি সেখানে, এটা আপনারা জানেন, আমাদের দর্শকরাও জানেন। এই বিষয়ে আমরা আমাদের যে কয়েকটি প্রতিবেদন প্রচার করেছি আমাদের সংবাদে, তার একটি আমরা এখন দেখে নিচ্ছি। বানের পানির এমন আগ্রাসী রূপ বহু বছর ধরে দেখেনি ফেনী, নোয়াখালী, কুমিল্লার বয়োজ্যেষ্ঠরাও। হু হু করে ঢলের পানি ঢুকে পড়েছে গ্রামের পর গ্রামে। তলিয়ে গেছে বাড়িঘর, ফসলের মাঠ, সড়ক, জনপদ। একটানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের পূর্বাঞ্চলের 8 জেলার বহু জনপদ পানির নিচে। অল্প সময়ের মধ্যে নদ নদীর পানি বেড়ে সৃষ্টি করেছে প্লাবন। বিপদসীমার ওপরে রয়েছে 7 নদীর পানি। ভয়াবহ বন্যায় নোয়াখালীর 8টি উপজেলার 87টি ইউনিয়ন বন্যা কবলিত। পানিবন্দী 22 লাখের বেশি মানুষ। 345টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 20,000 মানুষ। ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার প্রায় 95% এলাকা পানিতে ডুবে গেছে। বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ফেনীতে রেললাইন তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকার সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। পানিবন্দীদের স্পিডবোট দিয়ে উদ্ধার করছে সেনা, নৌ ও কোস্টগার্ডের সদস্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবকরা স্পিডবোট নিয়ে পানিবন্দীদের উদ্ধারে কাজ করছে। কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 14 গ্রাম ও নাঙ্গলকোট উপজেলার বহু এলাকা পানির নিচে। পানিবন্দী 10 লাখ মানুষ। ডুবেছে বাড়িঘর, মাছের ঘের ও ফসলের ক্ষেত। শহরের চকবাজার, কান্দিপাড়া, সালাউদ্দিন মোড়, ঠাকুরপাড়া, ডিসি রোড, বাগিজগাঁও সহ বিভিন্ন সড়ক এখন পানির নিচে। 14 গ্রাম বাজারের আশপাশের সব গ্রাম ডুবে গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল প্রায় বন্ধ। ফলে মহাসড়কের 2 পাশে অপেক্ষায় বহু যানবাহন। কক্সবাজারে প্রায় সবগুলি উপজেলা বন্যা কবলিত। প্রতি মুহূর্তে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। রামু উপজেলায় পাহাড়ি ঢলে ভেসে গিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার থেকে ট্রেন চলাচল বন্ধ। খাগড়াছড়িতে বন্যায় প্লাবিত অন্তত 60টি গ্রাম। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে চেঙ্গি ও মাইনি ভয়ঙ্কর রূপ নিয়েছে। বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। রাঙামাটিতে টানা বর্ষণে জেলার 20টি স্থানে পাহাড় ধসে পড়েছে। মৌলভীবাজারে মনু, ধলাইসহ সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপরে। সব উপজেলার অধিকাংশ ইউনিয়নের বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।
প্রতিটা সময় প্রতিটা মিনিটে পানি বাড়তেছে, এতে করে আমাদের অবস্থা খুবই খারাপ, সংকটপূর্ণ অবস্থায় আছি। যদি আরো একটু বেশি বাড়ে তাহলে আমাদের মানুষের স্কুলে যেতে লাগবে। পানিবন্দী মানুষকে উদ্ধারে স্থানীয় প্রশাসনের সাথে কাজ করছে বিজিবি সদস্যরা। যদি কোনো ধরনের সমস্যা থাকে, এই সমস্যাগুলো যাতে না হয়, আমরা আপনাদের পাশে সবসময় আছি। হবিগঞ্জের খোয়াই নদীর পানি সবগুলো পয়েন্টেই বিপদসীমা অতিক্রম করেছে। এতে শহরতলির জালালাবাদ এলাকার বাঁধের ভাঙা অংশ দিয়ে হু হু করে পানি ঢুকেছে লোকালয়ে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি, বরিশাল সহ বিভিন্ন স্থানে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি। দেখছিলাম বন্যা নিয়ে প্রতিবেদনটি। ফিরছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার কাছে যাচ্ছি। এই যে হঠাৎ বন্যা এবং তার প্রেক্ষিতে আমাদের পূর্বাঞ্চলের অন্তত 8টি জেলায় যে মানবেতর পরিস্থিতি, প্রায় 30 লাখের মতন, একদম কম করে হলো 30 লাখের মতন মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বিস্তীর্ণ জনপদ ভেসে গেছে। তো হঠাৎ করে এরকম একটি বিপর্যয়ের ভেতরে আমরা কেন পড়লাম, শুনবো আপনার কাছ থেকে। জি ধন্যবাদ। আসলে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। বাংলাদেশে প্রায় সবকটি দুর্যোগই কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাই। বিভিন্ন সময়ে দুর্যোগগুলো আমরা পরিলক্ষিত করি। সবচেয়ে বিষয় হলো যে এই দুর্যোগগুলোই তাদের আগের যে ক্রমধারা সেরকম কিন্তু আর কিন্তু বজায় রাখছে না। আগে যেভাবে দুর্যোগ প্রবণ হলেই, ঘূর্ণিঝড় হলেই দক্ষিণাঞ্চল বোঝাতো, বন্যা হলেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন নদী অববাহিকাগুলো হতো, এখন কিন্তু সেরকম পরিস্থিতি নাই। 2022 সালেও আমরা দেখেছি সিলেট অঞ্চলে কিন্তু ব্যাপক রকমের বন্যা হয়েছিল এই বছরও হয়েছে, এবং সেই অঞ্চলে তখন কিন্তু অতীতের সকল রেকর্ডকে কিন্তু ভেঙে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। এবার যে বন্যার যে পরিস্থিতি, এটি আসলে বাংলাদেশের পূর্বাঞ্চলীয় যে এলাকাগুলো, যে 8টি জেলার কথা বলা হয়েছে, স্বাভাবিকভাবেই ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া এর ইস্টার্ন পার্ট পূর্বাঞ্চলীয় যে এলাকাগুলো, এগুলি কিন্তু বন্যার জন্য খুব বেশি একটা প্রস্তুত নয়। বরং এই সকল অঞ্চলের যে সকল নদী এবং অববাহিকা আছে সেই সকল অঞ্চলগুলোই কিন্তু তারাই কিন্তু এগুলিতে অভ্যস্ত। এখন এবার যে বিষয়টা দাঁড়িয়েছে সেটি হলো আমাদের বাংলাদেশের পূর্বাঞ্চলীয় যে সকল এলাকাগুলো আছে এবং সেই সাথে ভারত এবং মিয়ানমারের উত্তরাঞ্চলে যে এলাকাগুলো আছে, এই এলাকাগুলোতে গত 17 আগস্ট থেকে শুরু করে ক্রমাগতভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এই বৃষ্টিপাতের ক্রমধারা অব্যাহত থাকায় আমাদের পূর্বাঞ্চলে যে সকল এলাকাগুলো আছে এবং তার পার্শ্ববর্তী ভারতীয় এবং মিয়ানমারের যে এলাকাগুলো আছে, সেখানকার যে সকল রিজার্ভারগুলো আছে, সেই রিজার্ভারগুলো একেবারে ফুললি ফিল আপ হয়ে গেছে এবং ওগুলো তাদের ক্যাপাসিটি কিন্তু ফেল করেছে। এই ক্যাপাসিটি ফেইলের কারণেই কিন্তু এই পানিগুলো আমাদের বাংলাদেশের এই ইভেন কোনো উঁচু স্থানীয় এলাকা দিয়েও কিন্তু প্রবাহিত বাংলাদেশে প্রবেশ করছে। তো এই রকম একটা ভিন্ন ধারার যেই দুর্যোগ, এই ভিন্ন ধারার যে বন্যা, এটা কিন্তু অতীতে আমরা সমসাময়িক সময় কিন্তু খুব বেশি একটা সমস্ত এলাকার প্রবীণ যারা ব্যক্তি আছেন তারাও বলছেন যে এমন বন্যা দেখা যায় না, কারণ এইভাবে বন্যার পানি কখনোই আসে না। নর্মালি বন্যার পানি কিন্তু নদী অববাহিকা এবং নদীবাহিত হয়েই কিন্তু তার দুই কূল কিন্তু প্লাবিত করে। কিন্তু যেহেতু জলবায়ু পরিবর্তনের ধারার ভিন্ন ধারায় এখন চলছে এবং সেই ধারাটায় অব্যাহত থাকার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চল এবং বাংলাদেশের পূর্ব দিকে ভারতীয় এবং মিয়ানমারের যে এলাকা আছে, সেই যে এলাকাগুলি মোরালেস কিন্তু পাহাড়ি এলাকা, সেখানে কিন্তু প্লেইন ল্যান্ডের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে কিন্তু বাংলাদেশের প্লেইন ল্যান্ডের তুলনায় কিন্তু কম। এই কারণে যখনই ওখানে ভারী বৃষ্টিপাত হয়েছে, সেই ভারী বৃষ্টিপাতের ধারা কিন্তু ইমিডিয়েটলি কিন্তু সেগুলি রিলিজ হয়ে কিন্তু গ্রাউন্ডে হয়ে গেছে এবং প্লেইন সমতল ভূমিতে কিন্তু আসছে। সেই সমতল ভূমি ফিল আপ করেই কিন্তু সেই পানি নদীর ধারা অব্যাহত রেখে এবং তা দিয়ে যেহেতু এটি পাস হয়ে সময় পাচ্ছিল না, সেই কারণে এই নদীর পানি এবং এই সেখানকার কি বলা হয় প্লেইন ল্যান্ডের পানি কিন্তু বাংলাদেশের পূর্বাঞ্চলীয় এলাকা দিয়ে কিন্তু সরাসরি স্থলভাগের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। যার জন্য একজন বক্তা অলরেডি এখানে আপনি শুনলেন, তিনি বললেন যে প্রতি মিনিটে কিন্তু ইঞ্চি ইঞ্চি করে কিন্তু পানির উচ্চতা বৃদ্ধি পায়। এর মানে হলো উঁচু স্থান থেকে পানি গড়িয়ে সরাসরি বাংলাদেশের সমতল ভূমির দিকে এগিয়ে আসছে এবং এর কারণে এই বন্যা পরিস্থিতির এই ব্যাপকতা এবং স্বল্প সময়ের ভিতরেই এই 8টি জেলাকে কিন্তু মোরালেস ইনান্ডেশন করে ফেলছে এবং আমাদের স্থলভাগীয় যে সকল এলাকা, স্থায়ী বসতি এলাকা, এই সকল জায়গাকে কিন্তু প্লাবিত করে ফেলেছে। এটি কিন্তু একটি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি বন্যা পরিস্থিতি এই বছর আমরা দেখলাম, যেটি
অতীতের ইভেন 2022 সালে সিলেটের বন্যা পরিস্থিতিকেও কিন্তু ওভারকাম করেছে। এবং এই যে ধরনের অপরিচিত দুর্যোগ যে আমরা দেখছি, এর কারণ কি বলে মনে হয়? এই আমি গত কি বলা হয়, গত পিরিয়ডও কিন্তু এই ইস্যুতে বলে গিয়েছিলাম যে বন্যা বাংলাদেশ শুধু বন্যা নয়, সকল ধরনের দুর্যোগই কিন্তু আমাদের সামনে যে পিরিয়ড আছে সেই সময়ে কিন্তু এগুলো ভিন্ন ধারায় কিন্তু আসবে। সকল দুর্যোগ কিন্তু ভিন্ন ধারায় আসবে। এর কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং চলছে, সারা পৃথিবী কিন্তু বায়ুমণ্ডল সহ এগুলি অস্থির হয়ে পড়েছে। যখনই কোনো রকমের পরিস্থিতি সৃষ্টি হয় তখনই কিন্তু এটি ব্যাপকতা ধারণ করে এবং এর ব্যাপকতার কারণে কিন্তু জনজীবনকে কিন্তু ব্যাপকভাবে কিন্তু বিপর্যস্ত করে। তা আমরা যদি এই বছরের বিভিন্ন ঘটনা এবং গত কয়েক বছরের ভিন্ন ভিন্ন ঘটনাগুলো দেখি, সবগুলি ঘটনাই কিন্তু নতুনভাবে এপিয়ার হয়েছে। বাংলাদেশের যে 8টি জেলার কথা বলা হয়েছে, 8টি জেলার বিশেষ করে বর্ডার এলাকার যারা বসতি, স্থায়ী বসতি সেখানে আছে, তারাও কিন্তু অলরেডি বলছেন যে এই বন্যা পরিস্থিতি কিন্তু তারা দেখে না। এর কারণ আমি আবার বলছি, সবাই কিন্তু নদী অববাহিকা হয়েই কিন্তু বাংলাদেশে কিন্তু বন্যাটা কিন্তু দেখা দেয়। কিন্তু এই বন্যা একটি উজানের পানি এইভাবে তাদের ক্যাচমেন্টকে ফেল করে স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হবে, এর এটি কিন্তু মানুষের কাছে অনুমেয় নয়। অভিজ্ঞতাও ছিল না, প্রস্তুতিও ছিল না। যেহেতু এই এলাকাগুলো অতীতে এইরকম বন্যার ধারায় নাই, সুতরাং এখানে আপনাদের কোনো ফ্লাড শেল্টারও পাবেন না। এবং যে সকল স্কুল কলেজ বিল্ডিংগুলো আছে সেগুলি কিন্তু প্লেইন ল্যান্ডের উপরেই কিন্তু প্রতিষ্ঠিত, সেখানেও কিন্তু খুব বেশি একটা আশ্রয় কেন্দ্র হিসাবে সেগুলি ব্যবহার করা যাবে না যদি না এগুলোর ফার্স্ট ফ্লোর অথবা সেকেন্ড ফ্লোর থাকে। তো এই যে পরিস্থিতি, তাদের যে একে তো এই এলাকার লোকজন অ্যাওয়্যার না, অন্যদিকে এই এলাকায় কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু বারবার ঘটছে না। সুতরাং দুর্যোগ ব্যবস্থাপনা সহ অন্যান্য যে সকল সংস্থাগুলো আছে তাদের কাছে এই পার্টিকুলার এরিয়ায় কিন্তু এই ধরনের প্রস্তুতির কিন্তু ঘাটতি আছে এবং কিছুটা কমতি আছে বলে আমি মনে করি। তবে সবচেয়ে বড় যে বিষয়টা হলো, বাংলাদেশের পূর্বাঞ্চলে এবং বাংলাদেশের বাইরের যে সকল এলাকা, সেখানকার পাহাড়ি এলাকায় এই ধরনের ভারী বর্ষণের ঘটনা কিন্তু খুব রেয়ার। নর্মালি কিন্তু পাহাড়ের এখন বাংলাদেশের যেভাবে পূর্বাঞ্চল এলাকা যেভাবে সেটিং আছে, তাতে এই পাহাড়ি এলাকার পশ্চিম ভাগে কিন্তু বৃষ্টিপাত হয়, পূর্ব ভাগে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কম থাকে। সুতরাং অতীতে যতই ভারী বর্ষণ হয়েছিল, সেই ভারী বর্ষণ জনিত পানিগুলি কিন্তু বাংলাদেশ এলাকা অথবা বাংলাদেশের ক্যাচমেন্ট এলাকাতে কিন্তু ছিল। এই বছর কিন্তু বাংলাদেশের এলাকা কিন্তু বেরিয়ে আউটসাইডে গিয়েও কিন্তু তাদের যে সকল ক্যাপাসিটি ছিল, যে সকল রিজার্ভারগুলি ছিল, সেগুলো সম্পূর্ণ ফিল আপ করার ফলেই এবং এই কি বলা বন্যার এই ধারাটা কিন্তু অতি দ্রুত বাংলাদেশের এলাকাকে প্লাবিত করেছে এবং একই সাথে এর ডিভাস্টেশন নেচারও কিন্তু অন্যান্য বন্যার চেয়ে কিন্তু অনেক বেশি পরিমাণে ক্ষতিকর হবে বলে আমি মনে করি। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, আসছি আপনার কাছে। এই যে আকস্মিক এক দুর্যোগের ভেতরে আমরা পড়ে গেলাম, সেই বিষয়ে শুনছিলাম ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান কারণগুলো নিয়ে বলছিলেন। ধন্যবাদ আপনাকে। উনি যেগুলো বলছেন সেগুলো ওনার দৃষ্টিকোণ থেকে বা একজন আবহাওয়াবিদ হিসাবে উনি যথার্থই করেছেন। আমি একটু ভিন্ন ধাঁচে আলোচনা করতে চাই। সেটি হলো প্লেন ল্যান্ড সব ঠিক আছে, আপনার জানার কথা যে বাংলাদেশের 63টি নদীতে একতরফাভাবে বাদ দিয়েছে আমার পার্শ্ববর্তী দেশ। সমস্ত নদীর যে অববাহিকা যেগুলো আছে, যে ভাটিতে তো উজানে, সেই নদীগুলোর কিন্তু স্বাভাবিক পানি প্রবাহের যে ধারা সেটি কিন্তু নেই, এটা ভরাট হয়ে গেছে বা পানি প্রবাহ নেই, যেহেতু নদীগুলো তো মরা খালে পরিণত হয়ে গেছে এই বাঁধগুলো দেওয়ার পরে। আজকে অতিবৃষ্টিতে শুধুমাত্র বন্যা হয়েছে, বাংলাদেশে কিন্তু কোনো অতিবৃষ্টি হয়নি। এবং আমরা দেখেছি পত্রিকার মাধ্যমে যে সেগুলো ডম্বুরা বাঁধ নামে একটা বাঁধ আছে, সেই বাঁধের সমস্ত গেটগুলো খুলে দেওয়া হয়েছে। যদিও আমার পার্শ্ববর্তী দেশটি স্বীকার করছে না, তারা বলছে যে এটা ভেঙে গেছে অটোমেটিক্যালি, সে নিতে পারেনি। এই ডম্বুরা বাঁধ হলো হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট, সেটা তার করা হয় জলবিদ্যুৎ প্রকল্প। এবং সেখানে ভারতীয় হাইকমিশনার আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উনি জানিয়েছিলেন। আমি কিছুক্ষণ আগে ত্রিপুরার বাংলা পত্রিকা পড়ছিলাম, তারা বলছে যে ত্রিপুরার প্রশাসক, ওখানে প্রশাসক বলা হয় মহকুমা প্রশাসক, সেই প্রশাসকের উপস্থিতিতে রাত 8:30 এই বাঁধগুলো খুলে দেওয়া হয়েছে। উনি তো এটা বলেছেন, কিন্তু বাস্তবতা হলো ত্রিপুরার পত্রিকা আমি পড়ছিলাম, আমি এইখানেই পড়ছিলাম, এবং আপনি নিজে সেটা দেখেছেন। এবং যে পরিমাণ পানি ছাড়া হয়েছে, আপনি সারা বছর যখন আমার পানির প্রয়োজন নেই তখন আপনি পানি ছেড়ে দিলেন। ইভেন আপনি এ ধরনের যে একটি দুর্যোগ ভারতে বিদ্যমান, ত্রিপুরাতে বন্যা হয়েছে, 7 জন মানুষ মারা গেছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু আপনি যখন পানিটা ছাড়লেন, আমি তো প্রস্তুত না, উনিও বলছেন যে আমার এই অঞ্চলে এই প্রস্তুতি নেই, একেবারেই নেই, কারণ এটা অস্বাভাবিক একটি বন্যা। তাহলে আপনি যখন সমস্ত বাঁধের গেটগুলো আপনি ওপেন করে দিলেন, আপনি জানানোর প্রয়োজনীয়তা বোধ করলেন না
যে বাংলাদেশে এই ধরনের পানি একেবারে হঠাৎ করে পানি প্রবাহ রাতের বেলা আপনি ছাড়লেন, এটিকে ধারণ করার বা এটাকে ম্যানেজ করার কোনো সক্ষমতা তাদের আছে কিনা? এইটুকু আপনি করলেন। এই পানি তো আমার দেশের অতিবৃষ্টির পানি নয়, এটা তো একতরফাভাবে ভারত পানিটা বন্ধ করে খরা মৌসুমে। ঠিক একইভাবে তাদেরকে সেভ করার জন্য আমাদের প্রতি যে এই যে অবিচারটা করা এবং অবিচার করে এই যে আপনি 30 লক্ষ লোকের কথা বলছিলেন, যেটা একেবারেই সরাসরি অ্যাফেক্টেড, কিন্তু অন্যভাবে যদি আপনি বলেন আমাদের কমিউনিকেশন, ট্রেন কমিউনিকেশন, রোড কমিউনিকেশন সমস্ত কিছু কলাপস হয়ে গেছে এবং এটা বড় ধরনের কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক একটা বিপর্যয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। পানি বাড়ছে, পানি নির্বিচারে আসছে। উনি কি বললেন তার চেয়ে বড় কথা হলো আপনি যে প্রতিবেদনটা দেখালেন, সেই প্রতিবেদন বলছে পানি আসছে। কোথা থেকে আসছে? বৃষ্টি তো এত হয়নি, এবং যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে এত পরিমাণ বন্যা হওয়ার কথা নয়। বাস্তবতা হলো যে প্রাকৃতিক যে আমাদের ক্লাইমেট চেঞ্জের কোনো বিষয় অন্তত বাংলাদেশে ঘটেনি, বরং ভারত তাদের নিজেদেরকে সেভ করার জন্য যে ক্লাইমেট যে ক্ষতিটা করেছে, তারা যেন তেন প্রকারে বাদ দিয়ে নদীর স্বাভাবিক গতি প্রবাহকে ব্যাহত করে আমাদেরকে মরুকরণ এবং তাদেরকে অতি পানি ধরে রাখার যে একটি আগ্রাসী মনোভাব, সেই আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ হিসাবে তাদের নিজের দেশের মানুষকে বাঁচাতে গিয়ে আমাদের দেশের মানুষকে এই মৃত্যুর মুখোমুখি ঠেলে দিয়েছে। এই বন্যা সার্বিক বিচারে আমার কাছে এটাই মনে হয়। এই বন্যার প্রেক্ষিতে কিন্তু পানির ন্যায্য হিস্যের দাবিটি আবার আলোচিত হচ্ছে না। আপনি শুধু এইটুকু না, আপনি খেয়াল করেন, আপনি তিস্তা পাড়ের কথা যদি আপনি চিন্তা করেন, আমার যখন পানির প্রয়োজন তখন মরুকরণ, ধুলাবালি, যখন পানির প্রয়োজন নেই আপনি ছেড়ে দিচ্ছেন। এই যে বিষয়গুলো, হিস্সা তো আপনি দেন না। আপনি চুক্তি হয়েছে ফারাক্কা, আপনি যে পরিমাণ পানি দেওয়ার কথা আপনি দেন না, কিন্তু আপনি চুক্তি করেছেন। আছে তিস্তা নিয়ে তো কথাই বলা যায় না। কখনো যদি ইন্ডিয়ান সরকার রাজি হয়, মনমোহন সিং আসলো ব্রিফকেসে করে চুক্তির কাগজ পর্যন্ত নিয়ে আসলেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধের কারণে সেটি সাইন করা গেল না, এখনো বাক্সবন্দি রয়ে গেছে। তো এই যে নদীগুলোকে মরা খালে পরিণত করলেন, এবং আমাদের এই নদীগুলো যদি সারা বছর যদি একটি জলপ্রবাহের ধারা বহমান থাকতো, তাহলে এই নদীগুলো কিন্তু আরো বেশি পরিমাণে পানি এই নদী দিয়ে আমার ইয়েতে চলে যেত, সাগরে চলে যেত। সেটিও তো নেই। আপনার অল্প পানি যখন আসছে তখনই এটাকে ওভারফ্লো হয়ে প্ল্যানল্যান্ডে চলে যাচ্ছে। তা আপনি তো এই যে প্রস্তুতির কথা বলছেন বা আপনি নদীগুলোর কথা বলছেন, কিন্তু নষ্ট করেছেন তো আপনি। আবার আপনি আমাদেরকে কোনো প্রকারের সতর্ক না করে আপনি একতরফাভাবে পানিটা ছেড়ে দিয়ে, এটি তো গ্রহণযোগ্য নয়। এবং গ্রহণযোগ্য নয় বলেই আজকে এই বৈষম্য বিরোধী ছাত্ররা কালকে রাতেই কিন্তু যখন পানিটা ছেড়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, মতিহারের সবুজ সারা রাত ধরে তারা প্রতিবাদ করেছে। কেন? আজকে একটা জিনিস মানতেই হবে যে তরুণ প্রজন্ম একটি রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে এই দেশটাকে একটি লাইনে আনার চেষ্টা করছে, লাইনচ্যুত ট্রেনটাকে লাইনে তোলানোর চেষ্টা করছে। ঠিক এরকম একটি সময়ে যখন পার্শ্ববর্তী দেশের কাছ থেকে আমার সহযোগিতা দরকার, সমর্থন দরকার, এবং তারা কিন্তু এখন পর্যন্ত এই সরকারের সাথে কাজ করবে বললেও তারা এখন পর্যন্ত বাংলাদেশের এই যে প্রায় 8 শতাধিক মানুষ মারা গেল, জাতিসংঘ বলছে, বা 650, যেটা হোয়াটএভার ইজ, যে সংখ্যাটাই হোক না কেন, এর জন্য একটি দুঃখ প্রকাশ বা একটি নিন্দা প্রস্তাব বা একটি সহানুভূতি তারা দেখাননি। এই যে তরুণ প্রজন্মের সেন্টিমেন্টটা আস্তে আস্তে এই দেশটার বিপক্ষে যাওয়া দীর্ঘমেয়াদী কারোর জন্য সুখকর নয়, না আমাদের জন্য সুখকর, না তাদের জন্য সুখকর। এই জায়গা থেকে তাদেরকে বোধহয় ভারতকে আরও দায়িত্বশীল আচরণ করতে হতো। অন্তত অ্যাটলিস্ট আমাদের পানি মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় বা আজকে যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত, যিনি বলছেন বাভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে, এই কথাগুলো যদি কালকে বলতেন, আমরা অন্তত এই নিরপরাধ মানুষগুলোকে এবং যে সমস্ত পশুগুলো রয়ে গেছে বা জীবন রয়ে গেছে, এগুলাকে অনেকটা কিন্তু আমরা সেভ করতে পারতাম, অনেকটা রক্ষা করতে পারতাম। কিন্তু একটা মানুষ ঘুমাচ্ছে বাড়িতে, তার কোনো বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার আবহাওয়া অফিস বলেনি যে বন্যা হবে, তা আকস্মিকভাবে পানি আসছে, তা আসছেই। এই যে হুমকির মুখে ঠেলে দিলেন, আপনি যত কথাই বলেন না কেন, এই দায়িত্ব তারা এড়াতে পারে না। এই দায়িত্ব জ্ঞানহীন কাজের জন্য আজকে সারা দেশের মানুষ সংক্ষুব্ধ, ছাত্র সমাজ সংক্ষুব্ধ, এবং শুধু সংক্ষুব্ধ নয়, যে এলাকার কথাগুলো আপনারা বললেন, নিদারুণ কষ্ট, সেখানে বিদ্যুৎ নেই, মোবাইলে চার্জ দেওয়া যায় না, পানি আপনি প্লেন নেন খুঁজে পাচ্ছেন না, হেলিকপ্টার উদ্ধার করতে যাবেন, দোতলা বিল্ডিংয়ের একতলা পর্যন্ত পানিতে নিমজ্জিত। এই যে কি অবস্থা! একজন বৃদ্ধ 74 বছরের মা তার 16 বছরের ছেলের কাঁধে চড়ে পানি পার হচ্ছে, আর বলছে আমার 74 বছরের জীবনে কখনো আমি এত বন্যা দেখিনি। আমাদের এই যে যৌথ নদী কমিশন যেটি আছে, এটি কি করে বলে আপনার মনে হয়? দেখেন, যৌথ নদী কমিশন আমাদের পক্ষ থেকে কি করে, তারা তো কাজ করে, বোধ হয় কাজ করে বলে তো মাঝে মাঝে দেখি আর কি বসে। কিন্তু আমরা ওই যে আমি বললাম না যে আমরা বোঝাই তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশিত সহযোগিতাটা পাই না। আর একটা জিনিস, গত 15 বছরে মানি আর না মানি এক ধরনের আপোষকামিতা
কিন্তু আমরা দেখিয়েছি, যেটি জোরালোভাবে বলার কথা ছিল আমরা বলিনি। এই যে আন্তর্জাতিক নদী আইনকে ভঙ্গ করে যে একতরফাভাবে বাদ দিয়ে আপনি সমস্ত নদীগুলোকে মরা খালে পরিণত করলেন, আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারিনি, যাওয়া উচিত ছিল। আমরা বার্মার সাথে সমুদ্র সীমা ফয়সালা করিনি কোর্টের মাধ্যমে, তাহলে কেন আমরা কোর্টের মাধ্যমে আমরা ভারতের সঙ্গে ফয়সালা করেছি। তাহলে এই যে নদীগুলো যে আমাদেরকে যে একেবারেই মরুকরণ করা হচ্ছে নর্থ বেঙ্গলে, এবং জলবায়ু পরিবর্তনের অন্যতম আরেকটি কারণ যে এই মরুকরণের মধ্য দিয়ে আমাদের এই পলিমাটির দেশটাকে, সবুজ মাটির দেশটাকে এক ধরনের যখন যেভাবে ইচ্ছা সেভাবে আপনি করছেন, এটি তো খুব আমাদের জন্য বন্ধুত্ব সুলভ আচরণ তো নয়। বন্ধুরা তো বন্ধুর বিপদে পাশে দাঁড়াবে, কিন্তু কর্মকাণ্ড তো সেটা বলে না। যে অ্যাটলিস্ট যদি কালকে শুধু জানাতো যে আমরা পাচ্ছি না, আমাদের এখানে এত পানি ওভারফ্লো হয়ে গেছে, যদি সেরে না দিই আমার এটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, আপনি এইটুকু বলবেন না। পাশের বাড়িতে, আপনার বাড়িতে একটা দুর্যোগ হয়েছে, আপনি পাশের বাড়িতে বলবেন না যে এই দুর্যোগ, তার উত্তাপ যদি সেই পাশের বাড়িতে লাগে তার ক্ষতি হতে পারে। আপনি তো অ্যাটলিস্ট তাকে বলবেন যে ভাই আমি এই বিপদের মধ্যে আছি, আপনি দয়া করে একটু সাবধান হন, বা আপনার এই সম্পদটা রক্ষা করেন, বা এটা নিরাপদে রাখেন। সেটিও আপনি করার মতো আপনি একটা ভদ্রতা দেখাবেন না একটা ছোট রাষ্ট্র বলে, এটা তো হয় না। এটি হওয়ার মতো আদান প্রদান থাকলে অনেক সংকট মোকাবেলা করা অনেক সহজ। আপনি তথ্য থাকলে, যদি ইনফরমেশন থাকে আপনার অ্যাভেলেবল, আপনি যে কোনো, আমি তো বললাম যে কালকে রাতে যে ঘটনা ঘটলো, ছাত্ররা বেরোলো, আমরা পড়লাম, এটি যদি জানাতো তারা তো বললাম যে তারা এক পত্রিকা বলছে রাত 8:30, আর এক পত্রিকা বলছে রাত 8:30 তারা খুলে দিয়েছে, যখন পারছিল না আর কি, পানি ওই জায়গায় এত ওভারফ্লো হয়ে গেছে যে ক্ষতিগ্রস্ত হতে পারে বাঁধ। আপনি ছেড়ে দেওয়ার আগে সিদ্ধান্ত নিয়েছেন তো, এবং সেখানে একজন সরকারি প্রশাসক সেখানে ছিল, খুলে দিলেন আপনি এটা কথা বলবেন না। এটাকে আমি শুধুমাত্র এই যে প্রাকৃতিক দুর্যোগ তো বলতে চাই না, এটা দুর্যোগটাকে সৃষ্টি করা হয়েছে কারো ইচ্ছাকৃতভাবে অথবা কোনো একটি দেশের দায়িত্ব জ্ঞানহীন আচরণের ফলে। ওনারা জানেন না যে এই নদী যে ডম্বুরা বাঁধটা আমি দিলাম, সেই নদীর প্রবাহ বাংলাদেশের এই যে আমাদের যে নদীগুলো আছে এই অঞ্চলে, সেই অঞ্চল দেশেগুলো সাগরে যাওয়ার কথা, তো সেই নদীগুলো খালে পরিণত করছেন, ওনারা জানেন না? জানেন তো, আমাদের চেয়ে বেশি ভালো জানেন। আমাদের তো কোনো অনুরোধ আবদার, আমাদের সমস্যাগুলো আমরা বলেছি, কোনো না কোনোভাবে আমাদের রাষ্ট্র তাদেরকে বলেছে, তারা তো গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি। এবং নদী কমিশনকে গত 15, 16, 20 বছর বা আরও বেশি হতে পারে, এটা একটা অকার্যকর কমিশনে পরিণত করা হয়েছে শুধুমাত্র দাদাগিরির কারণে, শুধুমাত্র বাংলাদেশকে নেওয়ার জন্য, বাংলাদেশকে দেওয়ার জন্য নয়। এটি একটা খুব খারাপ একটা বিষয়। আপনি বাণিজ্য ঘাটতির কথা যদি বলেন, অসম বাণিজ্য ঘাটতি, আপনি নন টেরিফ ব্যারিয়ার দিয়ে আমার দেশে যে পণ্যগুলো পার্শ্ববর্তী যাওয়ার কথা আপনি যেতে দেন না। বিভিন্নভাবে আলোচনায় ফিরবো, আবারও একটু বিরতি নিচ্ছি, সময় আমাদের প্রথম বিরতির সময়টি হয়ে গেছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেছে একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আমরা এই গেল গ্রীষ্ম মৌসুমে একটা টানা তাপপ্রবাহের ভেতরে এবং তীব্র তাপপ্রবাহের ভেতরে আমরা গেলাম, এবং আমাদেরকে সেটি মোকাবেলা করতে গিয়ে নানা রকম সংকটের ভেতরে পড়তে হয়েছে। এবার আমরা একটা পড়ে গেলাম হলো একটা হঠাৎ করে আসা একটা বন্যার ভেতরে আমরা পড়লাম, এবং যত দ্রুত সম্ভাব্য সকল জায়গা থেকেই তৎপরতা শুরু হয়েছে। আপনি আমাদের রিপোর্টে দেখেছেন বা আপনি নিজেও জানেন যে সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, স্থানীয় প্রশাসন তো আছেই, স্বেচ্ছাসেবী সংস্থা, শিক্ষার্থী সবাই অংশগ্রহণ করছে। কিন্তু বন্যা প্রবণ এলাকা হিসেবে জায়গাগুলো চিহ্নিত না হওয়ায় বা না হওয়ার কারণে একটু বেগ পেতে হচ্ছে উদ্ধার অভিযানে। একটু শুনবো আপনার কাছে এই বিষয়টা নিয়ে একটু। জি, ধন্যবাদ। আসলে যেহেতু এই 8টি জেলা এবং 8টি জেলার সমগ্র অংশই কিন্তু বন্যা কবলিত অবস্থায় কখনোই কিন্তু পাওয়া যায় নাই, এবং একটি নতুন একটি দুর্যোগ বলা যাবে এই বন্যা পরিস্থিতিকে। সেই কারণে এখানে প্রস্তুতি যথেষ্ট রকমের আগে থেকে ঘাটতি ছিল বলে আমরা মনে করি, এবং সেই প্রস্তুতিকে রিকভার করার জন্য আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিজিবি এবং স্থানীয় প্রশাসনের সাথে যুক্ত হয়েছে। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের যে স্নেহভাজন যে সকল ছাত্রছাত্রীরা আছে তারাও কিন্তু এর সাথে কিন্তু যুক্ত হয়েছে। তো আমি মনে করি বিভিন্নভাবে নিয়েছে এবং বিভিন্ন মোড়ে তারা চেষ্টা করছে। তো স্থানীয় প্রশাসনের সাথে যদি স্থানীয় জনগণ যদি এই উদ্ধার কাজে যদি যুক্ত হয়, নিজেদেরকে যদি যুক্ত করে, নিজেদেরকে আবদ্ধ না রেখে, ঘরে আবদ্ধ না রেখে,
তাহলে আমার কাছে মনে হয় এই বন্যা পরিস্থিতিও কিন্তু আমরা কিন্তু অনেকটাই কিন্তু মোকাবেলা করতে পারবো এবং এই ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু কমিয়ে আনা যাবে। সেই জন্য আমাদের আহ্বান থাকবে ওই সকল এলাকার জনগণই শুধু নয়, আমরা যারা ওই সকল এলাকার বাইরে আছি তাদের যদি সুযোগ থাকে তাহলে আমরা যেন ওই উদ্ধার কাজে যেন নিজেরা যুক্ত হই। নিজেরা কে কোন পেশায় কীভাবে আসি সেটা না করে আমরা কোনো না কোনো উপায়ে ওই উদ্ধার কাজে যদি যুক্ত হই তাহলে এই বন্যার ক্ষয়ক্ষতি কিন্তু অনেকখানি কিন্তু কমিয়ে আনা যাবে। অতীতেও বাংলাদেশে দেখা গেছে ভলান্টিয়ার গ্রুপে যারা যুক্ত হয়েছে তারাও কিন্তু স্থানীয় প্রশাসনের চেয়ে বেশি পরিমাণে কন্ট্রিবিউশন করেছে বিভিন্ন রকমের দুর্যোগের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যেহেতু এটি আমাদের এখন গত কয়েকদিনে যে সকল আমরা মুভমেন্ট দেখলাম তাদের আমাদের স্টুডেন্টরা কিন্তু অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করেছে বিভিন্ন কর্মকাণ্ডে। এইরকম একটি কর্মকাণ্ড যেটা জাতীয় একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং একটি দুর্যোগ বিষয় এবং অতীব মানে কি সংকটময় একটি পরিস্থিতি, এই পরিস্থিতি যদি আমরা সবাই যদি মানে শ্রেণী পেশা নির্বিশেষে যদি এর সাথে যদি যুক্ত হই, নিজেদেরকে যুক্ত করি অথবা অন্যকে যুক্ত হওয়ার জন্য যদি উদ্বুদ্ধ করি তাহলে কি হবে, আমাদের এই দুর্যোগটা কিন্তু আমরা কিন্তু মোকাবেলা করতে পারবো। তবে আমরা জানি যত বড় দুর্যোগই হোক না কেন বাংলাদেশ অতীতের সকল রেকর্ডে আছে, যে রেকর্ড হিসাব যদি আমরা দেখি বাংলাদেশ কিন্তু কোনো না কোনো প্রকারে সেই দুর্যোগগুলো মোকাবেলা করেছে এবং একই সাথে সেই দুর্যোগ মোকাবেলা করেই কিন্তু বাংলাদেশ কাটিয়ে উঠে কিন্তু আমরা কিন্তু আবার কিন্তু ঘুরে দাঁড়িয়েছি। মানে যে অঞ্চলগুলোতে বন্যা হচ্ছে সেইগুলোতে কিন্তু প্রথাগত প্লাবন অঞ্চল না হওয়ার কারণে আশ্রয় কেন্দ্রের কিন্তু ঘাটতি আছে। এই জায়গাটা কিভাবে আমি এটা একটু আগেও বলেছি, এই সকল জায়গায় আশ্রয় কেন্দ্র নাই কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা এই সকল প্রতিষ্ঠানগুলো আছে। তো আমাদের এখন বর্তমানে যে বাংলাদেশের যে অবকাঠামো বেশিরভাগ স্কুলই কিন্তু দোতলা তিনতলা ইভেন তার চেয়েও বেশি ফ্লোর আছে। তো নিচতলাটাকে যদি আমরা কোনো প্রকার স্টোর হিসেবে ব্যবহার নাও করি তাহলে দোতলা তিনতলা এই সকল প্রতিষ্ঠানগুলো যদি খুলে দেওয়া যায় তাহলে আমার কাছে মনে হয় এই অল্প সময়ের জন্যই এই মানে প্রতিষ্ঠানগুলোকে কিন্তু আমরা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারি। এখন যেই বিষয়টা আসবে ওই আশ্রয় কেন্দ্রে যাওয়ার যে পরিস্থিতি, তবে বিগত বছরগুলিতে আমরা বাংলাদেশের যেই যোগাযোগ ব্যবস্থার যে বিষয়গুলো দেখেছি সেখানে আমরা অনেক বেশি পিছিয়ে নাই, কিন্তু এই সকল প্রতিষ্ঠানগুলোতে আমরা সড়ক ব্যবহার করতে পারছি না। এই সকল প্রতিষ্ঠানগুলোতে যাওয়ার কোনো না কোনো উপায় আমাদেরকে বের করতে হবে। সেই কারণে আমাদেরকে নৌকা অথবা অন্য কোনো নৌযান মানে যে কোনো প্রকারে হোক নৌযান অথবা হেলিকপ্টার এই সকল মানে যদি যানগুলি যদি আমরা যদি ব্যবহার করি এবং সবাই যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাহলে আমরা মনে হয় স্বল্প সময়ে ওখানকার স্থানীয় জনগণকে বিশেষ করে যারা মানে খুব বেশি পরিমাণে এফেক্টেড তাদেরকে আমরা আশ্রয়কেন্দ্রে নিয়ে কিন্তু তাদেরকে সে মানে কি বলা হয় সেভ করতে পারবো এবং একই সাথে তাদের যে সকল সম্পদগুলো আছে গরু বাছর আছে অন্যান্য যে সকল পোলট্রিগুলো আছে এগুলোকেও কিন্তু আমরা রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে পারবো। তবে চেষ্টার যদি ঘাটতি থাকে তাহলে খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের যেই মানে জীবনও বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকবে এবং একই সাথে ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ হাসনাত আলী, আবার আসছি আপনার কাছে। এই যে বিষয়ে কথা বলছিলাম, দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার তৎপরতা এবং স্বেচ্ছাসেবীদের যে নানা রকম কর্মকাণ্ড এবং আমাদের বিভিন্ন বাহিনী সবকিছু মিলে একটা চেষ্টা করা হচ্ছে এই পরিস্থিতির সামনে ওঠার, এই বিষয়ে একটু আপনার। শুধু চেষ্টা নয়, একেবারেই মানে স্যাটিসফ্যাক্টরি একটা দৃশ্যমান তৎপরতা এবং সেটা স্বতঃস্ফূর্ত। আপনি মনে থাকবার কথা যে গতকাল ভোর রাতে স্বয়ং উপদেষ্টা নাহিদ তিনি কিন্তু চলে আসছিলেন বিআইডব্লিউটির সামনে এবং তিনি সেখান থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে টেলিফোন করে বলছিলেন যতক্ষণ পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যক স্পিড বোট নৌকা সেই দুর্গত এলাকায় না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। এই যে রাষ্ট্রীয় প্রোটোকলকে তোয়াক্কা না করে একজন শপথবদ্ধ একজন উপদেষ্টা তেনার যে এই তৎপরতা, এটি বহুদিন পরে, এটা নাটক সিনেমায় আমরা দেখি, আপনার নায়ক সিনেমা ছিল, তারপরে ওই এমএলএ ফাটাকেষ্ট তারা তৎপরতা, ঠিক আমার কাছে কালকে এরকম খুব মানে ক্যারিসমেটিক লিডারশিপ মনে হয়েছে যে কোনো দরকার নেই, আমার এখন কাজ দরকার এবং সেই কাজটি করেছেন। এবং দেখেন ছাত্ররা গ্রাম থেকে শহরে, ক্যাম্পাস থেকে ক্যাম্পাসে, আপনার এই টিএসসিতেও আজকে আমি গিয়েছিলাম, স্বতঃস্ফূর্তভাবে তাদের মধ্যে যে আগ্রহ এবং মানুষের পাশে দাঁড়ানোর যে একটা প্রচণ্ড রকমের মানবিক আবেদন, সেটা তাদের মধ্যে আমি চোখে মুখে দেখেছি। 88-র বন্যায় আপনি খেয়াল করেন তখন যে মানুষের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ত সহযোগিতার জায়গা ছিল, বিভিন্ন কারণে রাজনৈতিক বিভাজন, সামাজিক বিভাজন বা এই যে ক্ষয়ে যাওয়া পচে যাওয়া রাজনীতির কারণে আমরা যদি 2022-এর যে বন্যার কথা বললাম, আমরা কিন্তু এরকম স্বতঃস্ফূর্ততা কখনো দেখিনি। বহুদিন পরে
বহুদিন পরে সকল শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক থেকে শুরু করে শিক্ষক, ছাত্র থেকে মজুর, মজুর থেকে রিকশাওয়ালা, বিমান, আইন শৃঙ্খলা বাহিনী সবসময়ই করে, তাদের করতেই হয় এটি। এই যে মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত সহযোগিতার যে মনোভাব, এটি নতুন বাংলাদেশের একটি উৎকৃষ্ট একটি এক্সাম্পল কিন্তু হতে পারে, যে তরুণদের হাত ধরে যে গণতন্ত্র ফিরে আসা এবং সেই গণতন্ত্রের মধ্য দিয়ে আজকে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে একটি মানবিক মূল্যবোধের জায়গা যে সৃষ্টি হওয়া। আমরা যেটা বলছিলাম যে সংস্কার শুধু রাজনৈতিক দলে করলে হবে না, সংস্কার শুধু প্রতিষ্ঠানে করলে হবে না, ব্যক্তি জীবনে সংস্কার করতে হবে, যে আমি নির্মম হব, আমি অপরের বিপদে পাশে দাঁড়াবো, অপরের অন্যায় করলে প্রতিরোধ করব। সেই মনোভাবটা কিন্তু আমি তরুণ প্রজন্মের মধ্যে দেখতে পাচ্ছি এবং প্রচণ্ডভাবে দেখতে পাচ্ছি। এবং এর জন্য একজন শিক্ষক হিসাবে আমি আমার সন্তানদেরকে নিয়ে গর্ববোধ করতে পারি যে তাদেরকে বিশ্বাস করে, তাদের প্রতি আস্থা রেখে, অনেক সময় আপিল করলেই কিন্তু মানুষ দেয় না, কারণ আমার এই হাত দুটো সৎ নয়, আমার পকেট দুটো সৎ নয়, এই টাকা কোথায় ব্যবহার হবে, কি হবে আমি জানি না। যার কারণে বহু রকমের দুর্যোগে আমরা কিন্তু সেই অর্থে মানুষের সহযোগিতা দেখিনি। আমরা সেরিমোনিয়াল কিছু দেখেছি, প্রধানমন্ত্রীর কাছে যে ছবি তোলার জন্য বড় বড় ব্যবসায়ীরা যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছেন বাইরে, তাদেরকে আমরা দেখেছি কম্বল দিতে, টাকা দিতে, এটা করতে। সাধারণ মানুষের অংশগ্রহণ দেখিনি। আজকে এই তরুণ সন্তানদেরকে যারা আমার দিন বদলের প্রকৃত স্বাদ আমাদেরকে দিচ্ছে, তাদের প্রতি আস্থা রেখে মানুষ কিন্তু যার যা আছে সেটি দিচ্ছে, সেটি দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে। এটি কিন্তু বদলে যাওয়া বাংলাদেশের একটি নতুন চিত্র আমি দেখতে পাচ্ছি। আমি প্রচণ্ড রকমের আশাবাদী হচ্ছি যে এই তরুণ সমাজের হাত ধরেই আমার স্বাধীনতার প্রকৃত মূল্যবোধের যে বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, বাক স্বাধীনতার বাংলাদেশ, দোষ শোষণমুক্ত বাংলাদেশ, মানুষের কে মর্যাদা দেওয়ার যে বাংলাদেশ, সেই সম্মানের যে বাংলাদেশ, ন্যায্যতার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। এবং এই প্রচেষ্টার মধ্য দিয়ে এই বানভাসী মানুষের যেটি মনুষ্য সৃষ্ট যে বানটা, এটা আমরা খুব দক্ষভাবে মোকাবেলা করতে পারবো। তবে আমি একটা কথা বলি, এই বন্যা সরে যাবে, হয়তো অচিরেই সরে যাবে। এরপরে যে দুর্যোগটা আসতে পারে, চিকিৎসার সংকট, আমাদের দেশের চিকিৎসার ক্ষেত্রে যে অনিয়ম, যে জঞ্জাল, যে এখন পর্যন্ত ডিজি নিয়োগ নিয়ে ডিজি তার অফিসে বসতে পারে না, কেনই বা এরকম ডিজিকে নিয়োগ দেওয়া হলো যিনি অফিসে বসতে পারছেন না? এত টাকা ঝড়ঝাপটার পরে কেনাকাটায় দুর্নীতি, অবিচার, মেশিন আছে ব্যবহার করা যায় না, আবার প্রয়োজন নেই মেশিন কেনা হয়েছে, সমস্ত স্বাস্থ্যক্ষেত্রে একটি অব্যবস্থাপনা। সেই জায়গায় ডিজি অফিসকে বা স্বাস্থ্য দপ্তরকে একেবারেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে, যেন ওই যে কোভিডের মতো, যে আমার কোভিডেরও রোগী, আমরা আন্দাজি কোভিডের একটা ইউনিট করে দিছি যেখানে আর ব্যবস্থা করা যায় না। এই স্বাস্থ্য খাতটাকে একেবারেই রেডি করে রাখতে হবে, যেন প্রয়োজনের সাথে সাথে যখনই স্বাভাবিক চল শুরু হবে তারা যেন দ্রুত সেখানে যেতে পারে। পানি বিশুদ্ধকরণ, পর্যাপ্ত ট্যাবলেট, তারপরে স্যালাইন, তারপর আমরা কিন্তু 88 বন্যায় স্যালাইন নিজেরা বানিয়েছি। তারপরে আরও যে সমস্ত সংক্রামক ব্যাধি হতে পারে সে সমস্ত প্রতিষেধকগুলো নিয়ে পর্যাপ্ত পরিমাণ ডাক্তারের টিম করে, যদি বৈষম্য বিরোধী আন্দোলন এই স্বাস্থ্য সংক্রান্ত একটি উপকমিটি করেছে, সেটাকে আরও সরকারের যে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে সব কিছু মিলিয়ে ওই জায়গায় একটা সুসমন্বিত এবং খুব ওয়েল অর্গানাইজড প্ল্যান কিন্তু আমাকে আজকেই করতে হবে, ডে 1 থেকে। না হলে কিন্তু সেই জায়গায় বড় ধরনের শিশু বাচ্চাদের তাদের ডায়রিয়া হতে পারে এই পানির পরে, কারণ খাবার পানির পর্যাপ্ত অভাব। আর যেটা বলছেন না, আজকে দেখছিলাম যে আসলে যাওয়ার তো জায়গা নেই, একটা হেলিকপ্টার এবং নৌকা, এই দুটি ছাড়া, যেটা উনি বললেন, আমার সহ আলোচক বললেন, সেটি একেবারেই এখন সম্ভব নয় যে আপনি কোনো কিছু নিয়ে রাস্তা নিয়ে কোনো না কোনোভাবে যাবেন, যাওয়ার কথা নেই। প্রত্যেকটি রাস্তায় কোমর পানি, ঢাকা চিটাগাঙ্গের রোডে হাঁটু পানি, গাড়ি ঘোড়া বন্ধ, ট্রেন বন্ধ। আপনাকে একটি যান আপনি ব্যবহার করতে পারেন, সেটা নৌযান, পর্যাপ্ত নৌযান সেখানে আছে। এখনও খুঁজে যেন একটি প্রাণ, ইতিমধ্যেই 2 জন মারা গেছেন, একটি প্রাণও যেন আর না যায়, সেই উদ্যোগ চলছে, দৃশ্যমান উদ্যোগ, এবং এটি খুবই খুবই আশাব্যঞ্জক একটি উদ্যোগ। এই উদ্যোগে যেন ভাটা না পড়ে সেটা আমাদের রাখতে হবে, আর স্বাস্থ্য খাতটাকে একেবারেই রেডি রাখতে হবে। আর একটা বিরতির যাব, ফিরবো আবার আপনাদের কাছে সেই বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হলো আরও একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গী থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, এবার আসছি আপনার কাছে। আমাদের এটি শেষ অংশ আলোচনার এবং সময়ও একটু কম। আপনার কাছ থেকে যেটা এখন একটু জানতে চাইবো সেটা হচ্ছে যে এই ধরনের আমরা এখন দুর্যোগের যে জায়গাটাতে আছি, এর পরবর্তী পর্যায়টা কি, সেটা একটু আপনাদের বিশেষায়িত জ্ঞানের জায়গা থেকে শুনতে চাই। জি, ধন্যবাদ। আসলে বাংলাদেশে এখন বর্ষাকাল,
বর্ষাকালে কিন্তু এই বন্যা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয় এবং তারই একটি ধারা কিন্তু আমরা দেখলাম। এটি ভিন্ন মাত্রার বন্যা, আমি আগেও বলেছি, আবারও বলছি, এটি কিন্তু ভিন্ন মাত্রার এবং ভিন্ন আঙ্গিকে কিন্তু এটি প্রতিষ্ঠিত এবং এর ভিন্ন ভিন্ন ধারা আছে এবং এর প্রভাবও কিন্তু ভিন্ন রকমই আমরা দেখছি। বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছিল যে যদি অতিবৃষ্টিটা কমে আসে তাহলে 48 থেকে 72 ঘন্টার ভেতরে পরিস্থিতির একটা উন্নতি ঘটবে, কিন্তু আবহাওয়া পূর্বাভাস বলছে যে অন্তত 24 ঘন্টা কমবে না বৃষ্টি। জি ধন্যবাদ। আসলে যেই আবহাওয়াগত যে বর্তমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি অনুযায়ী বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চলীয় এলাকায় কিন্তু অবস্থান করছে। গত কয়েকদিন ধরে এটি কিন্তু বাংলাদেশের পূর্বাঞ্চল এবং পূর্বের পাশের যে ভারতীয় এলাকা এবং মিয়ানমার এলাকায় কিন্তু বৃষ্টিপাত দিচ্ছিল। আগামী দুদিন এই অঞ্চলে বৃষ্টিপাতের ধারা কিছুটা খুব কিছু পরিমাণে কমে আসলেও এখন যে আসাম মেঘালয় যে রিজিয়ন সেখানে কিন্তু বৃষ্টিপাতের ধারা কিন্তু বরং গত কয়েকদিনের তুলনায় একটু বেড়ে আসবে। তো সেই পরিস্থিতি যদি বিবেচনা করি এবং আমি একটু আগে বলেছি যে বাংলাদেশের যে উজানের যে জায়গাগুলো আছে, যা মানে যেই রিভার কি বলা হয়, এটাকে বলা হয় ওয়াটার স্টোরেজ যে সিস্টেমগুলো ছিল সেগুলি অলরেডি ক্যাপাসিটি ফেল করেছে। তো এই ধারায় কিন্তু এই বন্যা পরিস্থিতি আগামী দুদিনেও কিন্তু উন্নতি হওয়ার কিন্তু সম্ভাবনা খুবই ক্ষীণ। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হলো যেহেতু আসাম মেঘালয় রিজিয়নে এখন বৃষ্টিপাতের ধারা বেড়ে আসবে, সুতরাং এখন যে সিলেটের পূর্বাঞ্চলীয় এলাকায় কিন্তু এই বন্যার ধারা কিন্তু আছে, কিন্তু আগামী দুদিনে কিন্তু সিলেট অঞ্চলে এই বন্যার ধারা কিন্তু আরো অবনতি হওয়ার কিন্তু সম্ভাবনা এখন আছে। ওখানে ধরেন মৌলভীবাজার এবং হবিগঞ্জ আক্রান্ত, এটা কি বাড়তে পারে আরো কয়েক জেলা? সিলেট, সুনামগঞ্জ ওই সকল এলাকায় কিন্তু তার ধারা কিন্তু নাই, এটা কিন্তু ওয়াটার লেভেল কিন্তু মানে তার ডেঞ্জার লেভেল থেকে নিচে আছে। তো যদি ওই অঞ্চলে যদি আগামী দুদিন যদি বৃষ্টিপাত হয় আর মেঘালয় রিজিয়নে আসামে, তাহলে কিন্তু ওই অঞ্চলটাও কিন্তু আবার বন্যা আক্রান্ত হওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা থাকবে। তার মানে এদিকে আমার অলরেডি বৃষ্টিপাতের মানে পানি অলরেডি রয়ে গেছে, এটা ফুললি রিসিড হয় নাই, আমাদের রিভার ক্যাপাসিটি কিন্তু অলরেডি ফেল করে আছে এবং তার মধ্যেও আবার নতুন করে এলাকা কিন্তু কিছুটা ওদিকে কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। তার মানে বাংলাদেশের ইস্টার্ন পার্টটা টোটালি কিন্তু আন্ডার ডিসরাপশন অফ দ্য ফ্লাড সিচুয়েশন, এটি হলো মেইন পয়েন্ট। তো সেই ক্ষেত্রে আগামী দুদিনে বন্যা পরিস্থিতি কি বলা উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু এর পরবর্তী ধারায় বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমে আসবে এবং তারপরে যদি 3 থেকে 5 দিন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কম থাকবে, এটাই কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতি কিন্তু প্রকাশ করে। তো সেই অনুযায়ী এই 2 দিন পরে এই বন্যা পরিস্থিতির কিন্তু মানে কি বলা হয় কিছুটা ধীরে ধীরে উন্নতি হয়ে আসবে এবং পরবর্তী যে পিরিয়ড আছে সেই পিরিয়ডের ভিতরে ব্যতিক্রমধর্মী কোনো ঘটনা যদি নতুন করে না ঘটে, তাহলে এই চলমান বন্যা পরিস্থিতি আগামী 2 দিন পরেই ক্রমাগত বা ধীরে ধীরে উন্নতি হওয়ার আশা করছি আমরা। ধন্যবাদ। সেরকম একটা বিষয় কিন্তু ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, ফিরছি আপনার কাছে অল্প একটু সময় নিয়ে। উনি চমৎকার করে বলেছেন যে আসলে এখন যে জায়গায় বন্যাটা, এই জায়গায় বন্যা হবার কথা নয়, কিন্তু সিলেট রিজনে কিন্তু বন্যা আস্তে আস্তে বাড়বে এবং পানি প্রবাহ কিন্তু নদীতে প্রত্যেক দিনই একটু একটু করে বৃদ্ধি হচ্ছে। এখন যে বিষয়টি যারা উদ্ধার কাজে দায়িত্বে আছেন বা যারা এই ম্যানেজমেন্টের সাথে দায়িত্বে আছেন আর যারা সহযোগিতা করবেন বা সাহায্য করছেন, তাদের মাথায় রাখতে হবে রান্না করার মতো কোনো জায়গা কিন্তু আর অবশিষ্ট নেই। প্রায় স্কুল কলেজের দোতলায় একতলা পর্যন্ত প্লাবিত। তাহলে এই ক্ষেত্রে যারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন, দয়া করে শুকনো খাবার ব্যবস্থা করতে হবে। প্রথমত শিশু খাদ্যটা নিশ্চিত করতে হবে, সেগুলো নিশ্চয়ই যারা দায়িত্বে আছেন সেগুলো তারা করছেন। পাশাপাশি আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই বন্যায় কিন্তু অনেক মানুষ ঘর হারাবে, আবাসন হারাবে এবং তারা ঘরহীন হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। ইমিডিয়েটলি তাদেরকে যেন এই ঘরের ব্যবস্থা করে দেওয়া যায় বা থাকার ব্যবস্থা করে যায়, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে, সেই শিক্ষা প্রতিষ্ঠান খুব দ্রুত যেন শিক্ষা উপযোগী করে গড়ে তোলা যায়, শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তুতি থাকতে হবে। এবং আমি মনে করি যে আন্তঃমন্ত্রণালয় একটি, এটা যদি বড় ধরনেরই দুর্যোগ, আন্তঃমন্ত্রণালয় একটি সমন্বয় সভা করে একটি সুসংগঠিত যে ফ্লাড ম্যানেজমেন্ট যদি বা এই রেস্কিউ ম্যানেজমেন্ট যদি ব্যবস্থা যদি নির্ধারিত করা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নেতৃত্বে নিঃসন্দেহে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এটা যদি খুব গোছানো হয়, এলোমেলো না হয়, আর দুর্নীতি তো এখন করতে পারবে না। আগে তো এই ত্রাণ সময় ত্রাণ চুরি করতো, দিলে টাকা চুরি করতো। যেহেতু ছাত্ররা
দুর্নীতিবাজদের বাড়ি থেকে, ঘর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করছে। আপাতত এইটুকু সাহস তারা পাবে বলে আমি মনে করছি না। বা এটা এই জায়গাতে এই সুষ্ঠু পরিকল্পনা এখন সবচেয়ে বড় কথা, যে ফ্লাড ম্যানেজমেন্ট বা এই ধরনের আকস্মিক দুর্যোগ মোকাবেলা করার জন্য নিশ্চয়ই মেকানিজম আছে, মেশিনারিজ আছে, সেগুলোকে যথার্থভাবে যেখানে প্রয়োজন সেই জায়গায় তড়িৎ গতিতে যেন প্রসিডিউরাল হ্যাজার্ড যেন না হয় এবং ডিসিশন মেকিং প্রসেসে যেন আননেসেসারি কোনো ডিলে না হয়, সেই ব্যবস্থাগুলো নিয়ে সিদ্ধান্ত গ্রহণ যদি আমরা করতে পারি তাহলে এই অপ্রত্যাশিত যে দুর্যোগ, সেই দুর্যোগ আমরা দক্ষতার সাথে মোকাবেলা করতে পারবো, সেই আশাবাদ বিশ্বাসটুকু আমার আছে। ধন্যবাদ আপনারা দুজনকে আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদেরকেও লম্বা একটা সময় আমাদের এই আলোচনার সঙ্গে থাকার জন্য। আজ এখানেই শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। কাল দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।